Welcome to Suspense by Mo. সাসপেন্স বাই মোয়ের অলৌকিক গল্পের সম্ভারে আমার আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কামিনী। গল্পটি আমি সংগ্রহ করেছি প্রীতি পাল চৌধুরী দ্বারা সম্পাদিত বিশ্বের শ্রেষ্ঠ ভৌতিক গল্প বইটি থেকে। গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা শাহাদাত্ত, আর গল্পটির মূল চরিত্রে রয়েছেন সুরনাথ ঘোষ ও কামিনী। তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশন ছোট, তার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটা নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলো পরিদর্শন করতে এসেছেন। ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেননি। ছোট সুটকেসটা হাতে নিয়ে তিনি স্টেশন হতে বের হয়ে গেলেন। সঙ্গে অন্য কোনো লটবহন নেই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টালুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজবার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একজন কেরানি ও 2 জন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরে আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টারবাবুর বাসাতেই হলো। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। তারপর আবার ধরাচূড়া পড়ে যাত্রার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটা 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার পূর্বে ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ তাতে আরোহণের উদ্যোগ করলেন। পোস্টমাস্টার বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা দুফাক হয়ে গেছে। ডান হাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞাসা করলেন, কেন, বাহাতি রাস্তা কি দোষ করেছে? পোস্টমাস্টার বললেন, ও রাস্তাটা ভালো না। সাইকেলে আরোহণ করে সুরনাথ বের হয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণ সংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জন মরুকান্তারও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, কোথাও নিস্তরু পাদপ শিলাভূমি, কোথাও নরম মাটির বুক বিদীর্ণ করে রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসে স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর। মধ্যম আকৃতির দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগে স্ত্রী বিয়োগ হয়েছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিকত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চাইছে না। তিনি যখন 6 মাইল দূরস্থ পথের দ্বিভুজে পৌঁছলেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সম্মুখে 2টো পথ ক্রমশ পৃথক হতে হতে ধনুকের মতো বেঁকে গিয়েছে। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল হতে নামলেন। আশেপাশে নিকটে দূরে জনমানব নেই। আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের ওপর এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন, এখনও 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে। অন্ধকার হওয়ার পূর্বে যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারেন, দিগ্ভ্রান্ত হওয়ার সম্ভাবনা। পোস্টমাস্টার বলেছেন বাঁহাতি রাস্তা ভালো নয়,
কিন্তু দৈর্ঘ্য ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে বাঁহাতি রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি, পথ অসমতল ও প্রস্তরাকীর্ণ, কিন্তু সাবধানে চললে আচার খাবার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না, মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব অস্ত যাবে। মিনিট 20 সাইকেল চালানোর পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠল। অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দুই একটা আবছায়া মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করে বেড়াচ্ছে। আরও কিছু দূর অগ্রসর হওয়ার পর পাশের দিকে চোখ ফিরিয়ে সুরনাথ ব্রেক কষলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হতে নামলেন সেখান হতে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে এক যুবতী বসে আছে। সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেছে। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে, মুখের ডোল দৃঢ়, তাতে প্রগলভতার সমাবেশ। মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস, চোখের তারা বড় বড়। পরিধানে কেবল একটা কস্তাপার শাড়ি, অলংকার নেই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি। হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করল। দাঁতগুলো কুন্দ শুভ্র, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করে বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্তকণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগলভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুশিরার আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর? রতনপুর যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। দূর হতে যে গ্রামের আভাস পেয়েছিলেন, সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গেছে। তিনি উদ্বেগ স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাইলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরও কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। একটু স্খলিত স্বরে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন। বললেন, তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো। যুবতী দর্শন ছটা বিকীর্ণ করে হাসলে। প্রায়ান্ধকারে তার হাসিটা তড়িৎদ্বীপপালির মতো ঝলকে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করলো। একটা মাদুর এনে দাওয়ার একপাশে পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এক্ষুনি তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর পীতবর্ণ ধারা দাওয়ার ওপর এসে পড়ল। বাইরে নিরন্ধ্র অন্ধকার, চরাচর গ্রাস করে নিচ্ছে। সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। ব্যাট সরাহত মৃগ, বন্যিমুখ বিভিক্ষু পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করেছে? এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁয়ি হলো। আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণস্বরে আপত্তি তুললেন। আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। হো মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে,
তোমার অত লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করেছিলেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধহয় শয়ন কক্ষ। তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের ওপর তার শয়নের ব্যবস্থা হবে। সেই ভালো হবে। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে এসে বলল, ভাত পেয়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরে ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হয়েছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল, একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে ঘরের এদিক ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হু হা ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সহিত অন্তত একটু মিষ্টালাপ করার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলার ভেতর হতে গলা বাড়িয়ে বললেন, তোমার নাম কি? এক ঝলক হেসে যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করে লাগলো। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। আহারান্তে সুরনাথ হাত মুখ ধুলে কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে কালিয়ে যাবে যে। যাও বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে প্রশ্ন করলেন না। দণ্ডাজ্ঞাবাহী আসামির মতো শয়নকক্ষে প্রবেশ করলেন। ঘরে দীপ জ্বলছে। মেঝের উপর খড় পেতে তার উপর তোষক বিছিয়ে শয্যা। সুরনাথ সুটকেস এনে বস্ত্রাদি পরিবর্তন করলেন। তারপর প্রদীপ জ্বেলে রেখে শয়ন করলেন। চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসনকোসনের শব্দ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠল। তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বের হয়ে আসলো। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন। হঠাৎ চটকা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথ বাবুর জন্যে নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তির সাইকেলটিও গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাওয়ার কথা, সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পর সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাচ্ছে। তার পশ্চাতে সুরনাথের সুটকেস রয়েছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, ব্রাশ সমস্তই মজুত আছে। কিছু খোয়া যায়নি। সুরনাথের দেহে কোনো আঘাত চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হয়ে গিয়েছে। যেন রক্তচোষা বাদু দেহটা শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনলেন, তখন তিনি আক্ষেপে মাথা নেড়ে বললেন, আহা, ডাইনির হাতে পড়েছিল। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে। মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি তা শুনলেন না। এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কামিনী।
গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর গল্পটি কেমন লাগলো, গল্প সম্বন্ধে কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি নিশ্চয়ই আপনারা এতদিনে সাবস্ক্রাইব করে ফেলেছেন। যদি না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি গল্প ছাড়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রেখে আসতে হবে। এই পর্যন্তই রাখি। ধন্যবাদ বন্ধুরা।